কিছু বিষয় এবার শুরু করি। ভেক্টরের ক্ষেত্রে পড়িয়েছিলাম, তাই তো? ভেক্টরের স্কেলার গুণ আর ভেক্টর গুণ, স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট, এই দুটো জিনিস তোদেরকে শেখানো হয়ে গেছিল। এরপরে দেখবি আগে, মানে ওই স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্টের আগে শুরু হয়েছে রিলেটিভ মোশন, প্রজেক্টাইল মোশন, দুটো পার্ট আছে দেখবি। প্রজেক্টাইল মোশনটা তোরা বের কর। আজকে প্রজেক্টাইল মোশনটা দেখিয়ে দিই, তারপরে রিলেটিভ মোশনটা দেখাবো। প্রজেক্টাইল মোশন পাবি পেজ নাম্বার 18-এ। নিচের দিকে লেখা আছে প্রাসের গতি, পেয়েছিস? হ্যাঁ, দেখ এটা রিয়েল লাইফের সাথে বেশ মিলাতে পারবো, তোদেরকে এক্সাম্পল দিতে পারবো খুব সহজে। প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, তোরা বল্লম ছোড়া দেখেছিস, হয়তো অনেকে খেলেছিস, লোহার বল ছোড়া। হ্যাঁ, এই যে থ্রো করা বিষয়টা, এটাই হচ্ছে প্রজেক্টাইল মোশন। ছোটবেলায় যাদের নদীর ধারে বাড়ি, নদীর এপার থেকে ওপারে ঢিল ছোড়া, কে কত দূর পাঠাতে পারে, প্রজেক্টাইল মোশন। বুঝতে পারছিস? তো কি বললাম তাহলে, ওই যে নদীর এপার থেকে ওপারে পাথর ছোড়া, এটা হলো প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ কোনো কিছু ছুড়ে দিচ্ছিস, ধর একটা উঁচু বিল্ডিং এ আছিস, ওখান থেকে নিচু বিল্ডিং এ কিছু একটা ছুড়ে দিচ্ছিস, তো এগুলো সব প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল। তোরা মাঝে নীরজ চোপড়ার নাম শুনেছিলি? হ্যাঁ, অলিম্পিক্সে গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রো, মানে বল্লম ছোড়া, তাই না? ওইখানে প্রজেক্টাইল মোশন, ওটাকে নিয়ে আজকে আলোচনা করব। ওনারা যে জ্যাভলিন থ্রো প্র্যাকটিস করে, মানে তোদের মনে হয় না প্র্যাকটিস করার মধ্যে কি আছে, ছুড়লেই হলো? ওর মধ্যে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। অ্যাঙ্গেল ডিসাইড করতে হয়, এই অ্যাঙ্গেলে ছুটতে গেলেই বেশি দূরে যাবে, স্পিড ডিসাইড করতে হয়, এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে যেগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, মোট কথা আজকের পড়াশোনাটা পুরোপুরি তুই রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবি। চল এবার শুরু করি। প্রজেক্টাইল মোশন এটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। আমরা কিন্তু এর আগে যা যা আলোচনা করেছি সব ওয়ান ডাইমেনশনাল মোশন আলোচনা করেছি, মনে করে দেখ। একদিকেই সরণ, 1D, ওই জন্য চ্যাপ্টারটার নামই ছিল একমাত্রিক গতি। কিন্তু ভেক্টর বিশ্লেষণ শেখার পর আমরা 2D আলোচনা করতে পারবো, মানে টু ডাইমেনশনাল আলোচনা করতে পারবো। এছাড়াও হয় 3D নিয়ে আমরা আপাতত যাবো না, কারণ 2D শিখে গেলে 1D শিখে গেলে 3D এমনি অনায়াসেই করা যায়, আমাদের সিলেবাসে আলাদা করে দেওয়া নেই ওটা। ঠিক আছে? 2D মোশনটা কি? যখন কোনো অবজেক্টের মোশন দুটো ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। একটা এক্স ডাইমেনশন বলে দে, একটা ওয়াই ডাইমেনশন বলে দে, তোর হাতে আছে তুই কোন ডাইমেনশন ধরবি। ঠিক আছে, ধরে নে কোনো একটা বস্তুকে তুই এই দিকে ছুড়ে দিলি, থ্রো করলি জাস্ট এই দিকে এরকম ভাবে, তাহলে অবজেক্টটা নিশ্চয়ই এরকম ভাবে চলে যাবে না সোজা? তাই কি হয়? কি হবে? প্রথমে এদিকে যাবে, যত উপরে যাবে ধীরে ধীরে কমবে স্পিড, দিয়ে এরকম করতে 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 আবার নিচে নেমে যাবে, তাই না? এই যে মোশনটা হলো, দেখ এই এক্স অ্যাক্সিস এই ডাইরেকশনেও মুভ করছে, আবার দেখ ওয়াই অ্যাক্সিস এই ডাইরেকশনেও মুভ করছে, দুটো আলাদা আলাদা ডাইরেকশনে কিন্তু মুভ করছে। এক্স অ্যাক্সিস বরাবর সামনে এগাচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরে উঠছে আবার নিচে নামছে, হচ্ছে কিনা এই ঘটনাটা? তো এটা হলো 2D, টু ডাইমেনশনাল মোশন। ক্লিয়ার আমার কথা? কিন্তু আমরা শিখেছি সবকিছু ওয়ান ডাইমেনশনাল মোশনের, তাই তো? আমি কি করব, এই টু ডাইমেনশনাল মোশনটাকে এই দুটো 1D তে ডিভাইড করে দেবো, দিয়ে আলাদা আলাদা করে ডিসাইড করব। যেহেতু 1D শিখেছি, তাহলে এই 2D কে আমি কি করব, দুটো 1D তে ডিভাইড করে দেবো। 1D তে কিভাবে ডিভাইড করব দেখ, ভেক্টর বিভাজন তোদের শিখালাম। একদিকে থিটা থাকতে গেলে থিটা কম্পোনেন্টকে বলবো কস থিটা, লম্বটাকে বলবো সাইন থিটা। ওই ভেক্টর বিভাজনটা আগের ক্লাসে করেছিলাম তো, ওই ভেক্টর বিভাজনটাই তোকে এবার হেল্প করবে। ধর এই বস্তুটাকে তুই ইউ বেগে ছুড়ে দিলি, ইউটা কি? ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ, এটাকে আমরা বলবো ফিজিক্সের ভাষায় প্রক্ষেপ বেগ। ঠিক আছে, ভেলোসিটি অফ প্রজেকশন, প্রক্ষেপ বেগ। এই বেগে তুই কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে ছুড়ে দিলি, এবার যত উপরে যাবে ওর ডাইরেকশন চেঞ্জ হবে। এই যে ইউটা ধর হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে, মন দিয়ে বুঝবি। এই ইউটা হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই ভেলোসিটির এই দিকের একটা কম্পোনেন্টকে তুই বলতে পারিস ইউ কস থিটা, যেটা থিটার সঙ্গে যুক্ত থাকবে তাকে কি বলেছিলাম? কস থিটা। আর ওর সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে থাকবে সে হলো ইউ সাইন থিটা। একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। যখন আমি কম্পোনেন্টে ডিভাইড করে দিলাম, তাহলে এটাকে নিয়ে আর আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। বিভাজন করার উদ্দেশ্যই তো এটা, যে আমি আলাদা আলাদা যে কম্পোনেন্টে ডিভাইড করেছি সেগুলোকে নিয়ে শুধু ভাববো। তাহলে তুই এবার ভাব, এটা নাই একটা বস্তুর মধ্যে, এই যে বস্তুটা, একে এদিকেও বেগ দিয়েছি ওদিকেও বেগ দিয়েছি, তাহলে বস্তুটা কি এদের দুজনের এফেক্টিভ ভাবে যাবে?
ইউ কস থিটা কি বলবে, সামনে চলো, সামনে বেগ দিয়েছে, তাহলে ইউ কস থিটা ওকে সামনের দিকে নিয়ে যাবে। আর ইউ সাইন থিটা কি বলবে, ওপরে চলো, তো ওপরে যাবে। এবার ওপরে যেতে যেতে তো একসময় বেগ কমবে, দিয়ে আবার নিচে নেমে যাবে। তার মানে এখানে দেখ মোশনটা বুঝতে পারছিস, দুটোকে এবার যোগ করতে হবে। একটা মোশন এদিকে নিয়ে যেতে চাইছে, আর একটা মোশন ওপরে ওঠাতে চাই, নামাতে চাইছে। এই দুটোর যোগফল হচ্ছে এটা, এই যে উঠছে নামছে আবার সামনে এগাচ্ছেও। চিন্তা ভাবনাটা বুঝতে পারলি কিভাবে চিন্তা ভাবনা করতে হবে? একটা মোশন যেটা এইভাবে যাচ্ছিল ওকে আমি দুটো মোশনে ডিভাইড করে দিলাম। একটা মোশন এক্স অ্যাক্সিসে সোজা নিয়ে যাবে, আর একটা মোশন বলবে ওপরে ওঠো নিচে নামো। তো এই দুটোকে এক জায়গায় কম্বাইন করলাম। ক্লিয়ার হয়েছে? এবার কি করবি শোন। ধরে নে আমি এই যে পুরো সিস্টেমটা, পুরো আলোচনাটা করছি, এই পুরো আলোচনাটা শূন্য স্থানে করছি। শূন্য স্থান বলতে যেখানে বায়ু নেই। বায়ু নেই মানে বায়ুর বাধা টাধা নিয়ে কোনো আলোচনা করতে হবে না আমাকে। এরকম একটা আইডিয়াল কেস ধরে নিচ্ছি, যদিও বায়ুর বাধা কনসিডার করলে সামান্য একটু পরিবর্তন তো হবেই। তো আমি বায়ুর বাধাকে আপাতত নেগলেক্ট করে চলছি। ফিজিক্সে এয়ার ফ্রিকশন, ভিসকোসিটি মানে সান্দ্রতা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা নেগলেক্ট করে চলবো। যখন ওই চ্যাপ্টারগুলো আসবে তখন স্পেশালি ওখানে আলোচনা করে দেবো। তাহলে আপাতত বায়ুর বাধা কোনো এফেক্ট করছে না ধরে নিচ্ছি। ইউ কস থিটা যদি সামনের দিকে নিয়ে যাই, ধরে নে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে একটা সময় তো লাগবে নাকি, কিছু একটা সময় লাগবে। ধরে নে এ থেকে বিতে পৌঁছাতে যে সময়টা লেগেছে সেই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, এই টিটাকে বলা হচ্ছে টোটাল সময়, মোট সময়, এ থেকে বিতে পৌঁছাতে মোট সময়। এইখান থেকে এত দূর পর্যন্ত একটা ডিস্টেন্স তুই পাচ্ছিস, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত, এই ডিস্টেন্সটা যার যত বেশি হয় সেই তো জিতে বল্লম ছড়াতে, তাই না? এটাকে বলা হয় রেঞ্জ বা সীমা। কি বলা হয় এটাকে? রেঞ্জ বা সীমা। এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর আর মানে হচ্ছে রেঞ্জ অথবা সীমা, বাংলাতে সীমা। ক্লিয়ার হলো? এখানে দেখ, এই যে ওপরে উঠছে একটা ম্যাক্সিমাম হাইট ওপরে উঠেছে, এখানে একটা হাইট, এখানে একটা হাইট, এখানে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম হাইট, মোটামুটি মাঝামাঝি জায়গাতে এটা। তো এটাকে বলবো আমরা সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। নামগুলো নমেনক্লেচার ক্লিয়ার হলো সবার? ইউ প্রক্ষেপ বেগ, টি মোট সময়, আর মানে সীমা রেঞ্জ, আর এইচ মানে উচ্চতা। তোকে রেঞ্জ হচ্ছে এ থেকে বি পর্যন্ত কতটা ডিস্টেন্স হরাইজন্টালি গেল, এক্স অ্যাক্সিস বরাবর কত দূরত্ব গেল, সেটাকে বলবো রেঞ্জ। ওই ডিস্টেন্সটাকে বলবো রেঞ্জ। এই রেঞ্জ যত বেশি হবে বল্লম ছড়াতে সে জিতবে, তাই না? তো হাইট দিয়ে তো আমরা মেজার করি না, এটার উপর এটা নিয়ে কোনো খেলা নেই যে কত হাইট ওপরে ওঠাতে পারে। বুঝতে পারলি? যাই হোক, তো আমরা ফোকাস করবো রেঞ্জের উপর, দুটোই করবো, বিষয়গুলো দেখা যাক একটু একটু করে। শোন এবার, ধর ধর এই বস্তুটার মধ্যে শুধুমাত্র ইউ কস থিটা বেগটাই ছিল, শুধুমাত্র, ইউ সাইন থিটা নেই। তাহলে বস্তুটার গতি কেমন হতো রে? ইউ কস থিটা যেদিকে আছে সেদিকে চলে যেত সোজা। এবার এই বরাবর যদি যাই, এই বরাবর কেউ বাধা দেওয়ার মতো আছে? বায়ু তো আমি নেগলেক্টই করে দিয়েছি, তাহলে বাধা দেওয়ার মতো কেউ আছে? নেই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ। ধর বস্তুটা এখানে পৌঁছালো, অভিকর্ষ স্তরণ নিচের দিকে কাজ করে জি। এখানে যখন পৌঁছালো তখনও অভিকর্ষ স্তরণ নিচের দিকে কাজ করে জি, তাই না? কিন্তু আমি এক্স অ্যাক্সিসে আলোচনা করছি, তাহলে ওয়াই অ্যাক্সিসের কোনো এফেক্ট ওর উপরে থাকবে না, কারণ এরা পরস্পরের উপর লম্ব, আর লম্ব কম্পোনেন্ট কি হয়, জিরো হয়ে যায়, তাই না? সাইন 90 কস 90 ডিগ্রি কি হয়, জিরো হয়। তো তুই ভেবে নিবি যে ওয়াই অ্যাক্সিসে যারা আছে তার কোনো প্রভাব এক্স অ্যাক্সিসের উপর নেই। এরা তো ওয়াই অ্যাক্সিসে কাজ করছে, জিটা ওপর নিচ, আর আমি মোশন আলোচনা করছি এক্স অ্যাক্সিসে সোজা, শুধুমাত্র ইউ কস থিটার জন্য। তাহলে এদের প্রভাব এর উপরে নেই, আপাতত চলছে। বোঝা গেল? তার মানে ইউ কস থিটাকে থামানোর মতো এমন কোনো কিছু নেই। তাহলে ইউ কস থিটা যে বেগে আছে সেই বেগেই চলতে থাকবে, নিউটনের সূত্র, প্রথম সূত্র। যদি কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে, তাহলে ওই বস্তু স্থির থাকলে স্থিরই থাকবে, আর সমবেগে গতিশীল থাকলে সমবেগে চলতেই থাকবে সরলরেখা বরাবর, তাই তো? তার মানে ইউ কস থিটা যখন করছি তখন ইউ কস থিটা কি করবে, এই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। মাথায় ঢুকলো? তাহলে তুই বলতে পারিস না যে রেঞ্জ ক্যাপিটাল আর, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্সটা, এটা হচ্ছে বেগ ইন্টু সময়। মনে নাই তোদের? দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, বেগের সাথে সময় গুণ করে দিতে হয়, যদি অ্যাক্সেলারেশন না থাকে ওর মধ্যে। তো এখানে তো এই পথে তো কোনো অ্যাক্সেলারেশন বা ত্বরণ নেই, তাই আমি কি করলাম, বেগ ইন্টু সময় করে দিলাম। বুঝতে পারলি? অর্থাৎ রেঞ্জ আমাকে বের করতে হবে ইউ কস থিটার সাথে টি কে মাল্টিপ্লাই করে। হ্যাঁ, কিন্তু টি এর ভ্যালু এখনো তুই জানিস না যে এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগে, জাস্ট একটা নাম দিয়ে রেখে দিলাম, থাকলো একটা ইকুয়েশন। আবার শোন, ইউ কস থিটাকে ভুলে যায়, এবার ভাব শুধু ইউ সাইন থিটা বেগটা ওর মধ্যে আছে। তাহলে একটা বস্তুকে ইউ সাইন থিটা নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, তাই তো?
যদি কোনো বস্তুকে তুই এরকম সোজা উপরের দিকে ছুড়ে দিস, এর অবস্থাটা কি হবে? প্রথমে যাবে, যত উপরে যাবে স্পিড কমবে, কমতে 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 জিরো, দিয়ে আবার নিচে নেমে যাবে। এরকমটাই হবে না? একটা পাথরকে উপরে ছুড়ে দিলাম, এই যে পেনটাকে উপরের দিকে ছুড়ে দিলাম, তো এটাকে তুই স্লো মোশনে ভাব। যখন ছুড়ে দিলাম স্পিড অনেক বেশি, কমছে 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 জিরো, দিয়ে আবার বাড়তে 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 হাতে চলে আসলো। এরকমই তো হলো মোশনটা। বোঝা গেল? তার মানে ইউ সাইন থিটা নিয়ে যদি ওপরে ছুড়ে দেওয়া যায়, এই ইউ সাইন থিটার জন্য ওপরে যাবে, কিন্তু ওর উপরে একটা ত্বরণ নিচের দিকে কাজ করে টেনে রাখবে। সেই ত্বরণের জন্য বেগ কমতে কমতে এখানে বেগটা হয়ে গেল জিরো, তারপর আবার নিচে নামতে থাকলো। তুই বলতো ইউ সাইন থিটার জন্য এ বিন্দু থেকে বেরিয়ে আবার এ বিন্দুতেই পৌঁছে গেল, সরণ কত হলো? সরণ হয়ে গেল জিরো। এই জায়গাটা কাজে লাগাতে হবে। এবার দেখ, তার মানে ওপর নিচে ওঠাতে ওর সরণ হয়নি, কিন্তু তুই দেখতেই পাচ্ছিস ওপর দিয়ে উঠে আবার এখানেই এসছে, ওই লেভেলেই তো পৌঁছেছে। তাহলে ওপর নিচে কিন্তু কোনো সরণ হয়নি, ওপর নিচে সরণটা হচ্ছে শূন্য। একটা ইকুয়েশন মনে কর, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। চিনতে পারছিস সমীকরণটাকে? একমাত্রিক গতি চ্যাপ্টারে পড়েছিলাম, আমি তো একমাত্রিক গতিকে ইউজ করবো বললাম, তাই না? সরণ কত হলো রে ইউ সাইন থিটার জন্য? ওপর নিচে জিরো, কোনো সরণই হয়নি। আমি দূরত্বের কথা বলছি না। ইউ ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি, কত বেগ নিয়ে আমি ওপরে ছুড়ে দিয়েছিলাম, কত বেগ নিয়ে ছুড়েছিলাম? ইউ সাইন থিটা নিয়ে। তাহলে ইউ এর জায়গাতে লিখবো ইউ সাইন থিটা। টি টি মানে হচ্ছে টাইম। কোন টাইমের কথা বলছি? ওপরে গিয়ে আবার এখানে চলে আসবে, টোটাল টাইমের কথা বলছি। তো এখান থেকে এখানে আসবে মানে কি? এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, একই তো কথা। মাথায় ঢুকছে কিনা বল? আমি যেটা এখান থেকে এখানের বলছি, ওর মধ্যে ইউ কস থিটারও ছিল, ও তো সামনে নিয়ে যাচ্ছে। তার মানে ও ওপরে উঠছে দিয়ে আবার নিচেই নামছে ধরতে গেলে। এখানে ওপরে উঠছে দিয়ে নিচে নামছে, ওটাকে আমি এক জায়গায় কম্বাইন করে দিয়েছি, ওপরে উঠছে নিচে নামছে। ওকে, তার মানে টোটাল টাইমের কথাই তো বলছি, ক্যাপিটাল টি এর কথা বলছি না? ব্যাস, তাহলে এখানে ক্যাপিটাল টি, স্মল টি এর পরিবর্তে লিখে দিলাম ক্যাপিটাল টি। হলো এতদূর পর্যন্ত? আচ্ছা এবার দেখ, এখানে তো এ টি স্কোয়ার ছিল, অ্যাক্সেলারেশন ছিল। তুই যখন অবজেক্টটাকে উপরের দিকে ছুড়ে দিবি, ওর মধ্যে অ্যাক্সেলারেশন থাকবে না রিটার্ডেশন থাকবে? এই বস্তুটাকে ধর আমি উপরে ছুড়ে দিলাম, তাহলে ওপরে যাচ্ছে, বেগ কমছে কমছে কমছে, তার মানে কি মন্দন আছে এর মধ্যে, তবেই তো বেগ কমছে। মন্দন আছে মানে মাইনাস অ্যাক্সেলারেশন, তার মানে এখানে হবে মাইনাস হাফ জি। অ্যাক্সেলারেশনের জায়গায় জি বসাতে হবে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচের দিকে। ওকে, আর টাইমটা তো ক্যাপিটাল টি বলেছিলাম। বল এতদূর পর্যন্ত এই লাইনটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ, আমি এই প্রশ্নটা চাইছিলাম, এই প্রশ্নটাই চাইছিলাম, যে আমি যখন অবজেক্টটাকে ওপরের দিকে ছুড়ে দিলাম, সেই মুহূর্তে মন্দন কাজ করছে, কিন্তু সেটা এতদূর পর্যন্ত, তারপরে তো আবার ত্বরণ কাজ করবে, তাই না? আমি এই জায়গাটায় ইকুয়েশনটাকে তৈরি করেছি এটার জন্যই, যেন আমার মেন্টাল প্রেসারটা না আসে। আমি কি করব, সবসময় যে কোনো জায়গাতে যে কোনো প্রবলেম আসবে, তুই কি করবি? অবজেক্টটাকে যে মুহূর্তে ছুড়ে দিচ্ছিস, শুধুমাত্র সেই মুহূর্তের ঘটনাগুলো কি ঘটছে তার উপর বেস করে তুই ডিসাইড করবি। এই এই অবজেক্টটাকে যখন আমি ছুড়ে দিলাম, ওর উপরে তো ত্বরণ কাজ করেনি, মন্দন কাজ করছিল নিচের দিকে, তুই মন্দন বসিয়ে দিলি। ঠিক আছে, এবার তুই যদি বলিস যে আমি ওপরের দিকে যাওয়ার সময় মন্দনকেও ডিসাইড করব, নিচের দিকে নামার সময় ত্বরণকেও রিপ্রেজেন্ট করব, তাই না? তাহলে তুই স্মরণটাকে তো জিরো করতে পারবি না। তাহলে তোকে একবার স্মরণ করতে হবে উপরে যাওয়ার জন্য এইচ, তারপরে আবার নিচে আসার জন্য মাইনাস এইচ। তখন তোকে জিরো করতে হবে, দুটোকে আলাদা করে যোগ করতে হবে। আমি ওই দুটো আলাদা যোগফলে না গিয়ে একবারই জিরো করে দিয়েছি, আর বাই ডিফল্ট আমি ধরে নিয়েছি ওপরের দিকে ছুড়েছি, মাইনাস জি নিয়ে চলতে শুরু করেছে। যদি মাইনাস জি এর জায়গায় প্লাস জি আমাকে বসাতেই হয়, যে ওপরে যাওয়ার জন্য মাইনাস জি করবো, নিচে নামার জন্য প্লাস জি করবো, তাহলে আমাকে আলাদা আলাদা করে হাইট বের করতে হবে। ওপরে উঠতে যা টাইম লাগে নিচে নামতে সেম টাইম লাগে, মানে হাফ হাফ টাইম হয়ে যায়। ওই জন্য এখানে করা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি তুই একবারে করবি না দুবারে করবি। তুই যদি বলিস ওপরে যাওয়ার জন্য মন্দন দিয়ে করবো, তাহলে কর। মন্দন দিয়ে এইচ ডিস্টেন্স গেল, জিরো হলো না। তারপরে নিচে নামার জন্য কি করবি? আবার ত্বরণ দিয়ে করবি, তাহলে মাইনাস এইচ হলো। তারপরে তুই যোগ করবি, ওভারঅল এফেক্টটা দেখবি ভেক্টরিক্যালি। কিন্তু আমি কি করলাম? একবারে করে দিলাম, জিরো করে দিলাম একবারে। তার মানে আমি ধরে নিচ্ছি বস্তুটাকে ওপরে ছুড়ছি। এবার দেখ, বস্তুকে ওপরে ছুটতে গেলে ওর সরণ তো কখনো জিরো হবে না, নিশ্চয়ই নিচে নেমেছে বলেই সরণ জিরো হয়েছে। তো ইকুয়েশন ওটা ডিসাইড করে নিয়েছে ওর মধ্যে। ক্লিয়ার? এখান থেকে ক্যালকুলেশন করা যাক, ইউ সাইন থিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। একটা করে টি কাটা যায়, যদি না টি জিরো হয় তবে একটা করে টি কাটা যায়। টাইমটা জিরো হবেই না, কারণ উপরে উঠে নিচে নামতে সময় লাগবে। তো একটা করে টি কেটে দিলে টি ইকুয়াল টু কি হচ্ছে দেখ, টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হলো টোটাল টাইম। টু ইউ সাইন থিটা বাই জি, এটা হলো টোটাল টাইম। বুঝতে পারলি? ক্যাপিটাল টি দিয়ে আমি বলেছি না মোট সময়।
এটাকে ইংরেজিতে বলা হয় টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বলতে হাওয়াতে কতক্ষণ বেঁচেছিল, টাইম অফ ফ্লাইট। এখান থেকে এখানে গেছে ফ্লাইট করার টাইম, সেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তাহলে টোটাল টাইম তুই পেয়ে গেলি 2u sin থিটা বাই জি। এটা মুখস্থ করে নিতে হবে হুবহু, বারবার ডিরাইভ করবো না আমরা, ডাইরেক্ট মুখস্থ। তুই মনে করে দেখ, করেছিলি একমাত্রিক গতি চ্যাপ্টারেই উল্লম্ব গতি বলে একটা পাঠ করিয়েছিলাম। উল্লম্ব গতিতে করেছিলাম একটা বস্তুকে ওপরে যদি ছুড়ে দিই তাহলে নিচে নামতে কত সময় লাগে? নিচে নামতে সময় লাগে হচ্ছে 2u, ওপরে উঠে আর নিচে নামতে সময় লাগে 2u বাই জি। এই সমীকরণটাই ওটা, শুধুমাত্র ওপরের জায়গায় বেগটা ইউ এর জায়গাতে ইউ সাইন থিটা ছিল বলে ইউ এর পরিবর্তে ইউ সাইন থিটা এসছে, নতুন কোনো কিছু আসেনি এখানে। তো উল্লম্ব গতিতে যা করেছি তাই আছে, বোঝা গেল? ছাড় এটা, টাইম অফ ফ্লাইটটা ক্লিয়ার হয়ে গেল। এখানে আমরা বসেছিলাম না রেঞ্জ, রেঞ্জ টাইমের জন্য বের করতে পারছিলাম না ক্যাপিটাল টি। এখন তো তুই পেয়ে গেছিস ক্যাপিটাল টি, তাহলে এটাকে তুলে ওখানে বসিয়ে দে। এটা কোনো ফর্মুলা নয়, এটাকে তুলে এখানে বসা। ইউ কস থিটা ইন্টু টি এর পরিবর্তে লিখবো 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। কি হবে চেহারাটার দিকে একবার তাক। ইউ স্কোয়ার থাকবে, 2 সাইন থিটা কস থিটা থাকবে, আর ডিভাইডেড বাই জি থাকবে, তাই তো রে? তার মানে ক্যাপিটাল আর রেঞ্জ কি হচ্ছে দেখ, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। সাইন 2 থিটা কস থিটাকে সাইন 2 থিটা বলি না আমরা, বলি তো ফর্মুলা ত্রিকোণমিতির। তাহলে রেঞ্জের ফর্মুলা বেরোলো এইটা, কোনটা? 2 সাইন থিটা কস থিটা, ম্যাথে আছে ত্রিকোণমিতিতে। আপাতত জেনে নে, যদি না জানিস তো আপাতত জেনে নে যে ওটাকে সাইন 2 থিটা বলা হয়, ঠিক আছে? সাইন 2 থিটা, অনেক অনেক ফর্মুলা শিখবি তোরা। 2 সাইন থিটা কস থিটা, আপাতত এটাই জেনে রাখ, এটা হলো ফর্মুলা। তো এটার রেঞ্জের ফর্মুলা বেরালো। রেঞ্জ কোনটা? এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ডিস্টেন্সটা, সেটা হচ্ছে রেঞ্জ। একটাই, হ্যাঁ, ডাইরেক্ট সূত্র। একটা জিনিস খেয়াল কর, এই রেঞ্জ কার কার উপর ডিপেন্ড করছে। এখান থেকে একটা বল্লমকে ছুড়ে দিয়েছি এদিকে, তো বল্লমটা তো কিছু দূরত্ব যাবে নাকি? বল্লমটা এরকম ভাবে যাচ্ছে, যেতে 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 এখানে গিয়ে মাটিতে ঢুকে গেল। তাহলে যেখান থেকে ছুড়লি আর যেখানে গিয়ে ঢুকলো, কতটা দূরত্ব পার করলো মাঠে, এই ডিস্টেন্সটাকে রেঞ্জ বলছি আমি। যদি এখান থেকে 40 মিটার দূরত্ব যেয়ে থাকে তাহলে ওর রেঞ্জ হলো 40 মিটার। হ্যাঁ, আর এখান থেকে ধর তুই ছুড়লি 40 মিটার, আমি ধর ছুড়লাম, আমারটা গেল এখানে, তো আমি জিতে গেলাম না, আমারটা গেল 45 মিটার, ওটাকে রেঞ্জ বলছে, ডিস্টেন্সটা। তো রেঞ্জের ফর্মুলাতে তুই খেয়াল করে দেখ রেঞ্জ কার কার উপর ডিপেন্ড করে আছে। একটা হচ্ছে ইউ, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি, মানে এই বেগটা, এই বেগটা যত বেশি হবে, ইউ যত বেশি হবে, আর এর মান বাড়বে নিশ্চয়ই। ইউ এর মান যদি ডবল করে দিই আর এর মান 4 গুণ হয়ে যাবে, 2 এর স্কোয়ার 4, বুঝতে পারছিস? তো ইউ এর উপর তো ডিপেন্ড করছি। এবার তুই জ্যাভলিন থ্রো প্র্যাকটিস করছিস, তোর তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ওর বেশি তো স্পিড তুই দিতে পারবি না। নাকি স্পিডই প্র্যাকটিস করে দিয়েছিস কত বাড়ানো যায় কত বাড়ানো যায়, প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাবি, ওর থেকে বেশি স্পিড তুই আর দিতে পারছিস না, বোঝা গেল? তাহলে একটা পার্টিকুলার স্পিড তুই দিয়ে দিলি, বাকিটা ডিপেন্ড করছে কার উপর? থিটা, অ্যাঙ্গেল, তাই না? এই থিটা যদি চেঞ্জ হয় তাহলে আর এর মানটা চেঞ্জ হবে, এইটুকু ক্লিয়ার কিনা? আমি কি চাইছি বলতো, আমি চাইছি যে তুই ম্যাক্সিমাম দূরত্বে ছুটতে চাস, সব থেকে বেশি দূরত্বে ছুটতে চাস। তোর ইউ এর মান জানা আছে যে কত ফিক্সড, তার মানে এখানে ইউ কে পরিবর্তন করব না, আমি কত বেগে ছুটতে পারি সেটা ফিক্সড আছে, ইউ এর উপর তাহলে ডিপেন্ডই করছে না, আর ডিপেন্ড করছে কার উপর? শুধুমাত্র থিটাটার উপর, অ্যাঙ্গেলের উপর। এই থিটাটা আমি কত রাখবো যাতে করে এই রেঞ্জটা বেশি হয়, তবেই তো আমি জিতবো, যে যত দূরে ছুটতে পারবে সেই জিতবে। তো এই থিটাটাকে কত রাখা যায় যাতে করে এটা সব থেকে বেশি হয়ে যায়? তুই খেয়াল করে দেখ, সাইন একটা অ্যাঙ্গেল আছে, সাইন থিটা আছে ধরে নে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1, 1 প্লাস 1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু হয় +1, তাই তো? তার মানে তুই থিটার মান যাই চুজ কর না কেন, ম্যাক্সিমাম তুই সাইন 2 থিটার ভ্যালু 1 করতে পারিস। 1 এর থেকে বেশি 2 তো করতে পারবি না, 1.5 তো করতে পারবি না, ক্লাস 10 এ ম্যাথমেটিক্সে করেছিস ইউজেস এটা। তাহলে তুই ধরেই নে যে তুই সাইন 2 থিটাকে 1 করে দিয়েছিস সামহাউ, কোনোভাবে থিটাকে এমন ভাবে চুজ করেছিস যে সাইন থিটার ভ্যালু কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে তুই রেঞ্জটা কত পাবি? ম্যাক্সিমাম রেঞ্জ পাবি, কারণ সাইন 2 থিটার 1 এর থেকে বেশি আর ভ্যালু হয় না। তো ম্যাক্সিমাম রেঞ্জটা কত পাবি তুই? ইউ স্কোয়ার বাই জি। এটা হলো ম্যাক্সিমাম রেঞ্জের রাশিমালা, যে ম্যাক্স টু ম্যাক্স তুই কত দূরে ছুটতে পারবি, ইউ স্কোয়ার বাই জি ছুটতে পারবি। এবার ডিপেন্ড করবে তুই ইউ কত দিতে পারিস। ধর আমি ইউ বেশি দিতে পারি, তুই ইউ কম দিতে পারিস, তাহলে জিতবো আমি। ব্যাপার হলো
থিটার মান কত চুজ করবো যে সাইন টু থিটা 1 হয়ে যাবে? কত? 45। দেখিস মাঝে মাঝে তোদের আমি সার্কাসও দেখাচ্ছি। সাইন টু থিটাকে যদি 1 হতে হয়, তার মানে সাইন টু থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি আছে এটা, তাই না রে? তার মানে কম্পারিজন করে টু থিটা সমান 90 ডিগ্রি বলা যায়। তার মানে থিটা সমান কত ডিগ্রি? এটাই প্র্যাকটিস করে ওরা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে পারি কিনা। আছে না এরকম ভাবে বললাম নিয়ে নেয়, কানের কাছে ধরে দিয়ে দৌড়ে দৌড়ে বারবার শুধু ওটাই প্র্যাকটিস করে। লোহার বল ছোড়া, লোহার বল ছোড়া কানের কাছে ধরে, ওই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলে যদি ছুড়ে দিস ডিফারেন্স হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে গেলেই ম্যাক্সিমাম দূরত্ব যাবে। মনে রাখতে হবে যে ইউটা তুই যতটা পারিস ততটাই দিয়েছিস, ওর বেশি আর দেওয়া যায় না। বোঝা গেল রে? এই জন্য জ্যাভলিন থ্রোতে প্র্যাকটিস করা হয়। তাহলে আমরা রেঞ্জ ম্যাক্সিমাম কখন পাবো? রেঞ্জ ম্যাক্সিমাম তখনই পাবো যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেবো। তখনই আমরা রেঞ্জ বেস সব থেকে বেশি পাবো, এবং সেটা কত পাবো? ইউ স্কোয়ার বাই জি পাবো। ক্লিয়ার হলো সবার? কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল কর, ধর একজন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছে আর একজন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছে। মানে বিষয়টা কেমন হবে দেখতে বলতো? এই ধর গ্রাউন্ড, এটা ওয়াই অ্যাক্সিস, একজন ছুড়েছে এরকম ভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, লোহার বল দিয়ে বোঝাচ্ছি, এটা লোহার বল ছুড়ে দিয়েছে এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর একজন এদিকে ছুড়েছে মনে কর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা ডিসাইড করতে পারলি? একজন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছে, মানে একজন লোহার বল এরকম ভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ছে, আর একজন একটু উঁচুতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছে। বোঝা গেল? তো দুজনের ক্ষেত্রে রেঞ্জ কার বেশি হবে? আমি তোকে বলে দিলাম দুজনে সেম স্পিডেই ছুটতে পারে, ইউ এর মানটা দুজনের জন্যই সেম, ওর থেকে বেশি দিতে পারে না। তাহলে কার রেঞ্জ বেশি হবে? কোনো ডিসিশন করা যাচ্ছে কি? কার কি মনে হচ্ছে বল? 30-এর রেঞ্জ বেশি হবে, আর কেউ বলছিস 60-এর। সবাই 30ই বলছিস? আচ্ছা দেখা যাক তাহলে কি হয়। ম্যাক্সিমাম রেঞ্জ বের করার জন্য, রেঞ্জ বের করার জন্য ফর্মুলা কি বলেছি? ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। মন দিবি এই জায়গাটাই কিন্তু, জি এতটুকু, জি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আমি কি বললাম? ইউ দুজনেরই সেম, ইউ দুজনেই সেম সেম দিতে পারে। তাহলে বাকিটা ডিপেন্ড করছে থিটার উপর। একজন ছুড়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাকে আমি আর 30 দিয়ে পরিচয় দিচ্ছি। তাহলে আর 30 কত বেরাবে? ইউ স্কোয়ার বাই জি সাইন 60 ডিগ্রি হবে না? 2 ইন্টু 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল। বলতো সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? কত? √3/2। তার মানে √3 ইউ স্কোয়ার বাই জি। আচ্ছা আর একজন সাইন কত? 60, 2 লিখিনি, ভুলে গেছি, √3/2 ইউ স্কোয়ার বাই জি। আচ্ছা আর একজনের জন্য কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ওর জন্য বলতো কি হবে? ইউ স্কোয়ার বাই জি সাইন কত ডিগ্রি? 120 ডিগ্রি। 60 দুগুণে 120, বল সাইন 120 ডিগ্রির ভ্যালু কত? মাইনাস তো হবে না, √3/2ই হবে। এই দেখ আমি করে দেখি দিই। সাইন 120 ডিগ্রি সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, এটাই তো করবি। এখানে 2 ইন্টু 90 ডিগ্রি আছে, মানে সাইনই হবে। আর এই যে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, তো সাইনের ঘরেই পড়ে আছি 180 থেকে মাইনাস করলে। তার মানে কত ডিগ্রি হচ্ছে? এটা সাইন 60 ডিগ্রি হচ্ছে, দ্যাট ইজ √3/2ই হচ্ছে। তো এটা হলো √3 ইউ স্কোয়ার বাই 2জি। বুঝতে পারলি? সেম হয়ে গেল না? তাহলে একজন 30 ডিগ্রিতে ছুটছে, একজন 60 ডিগ্রিতে ছুটছে, দুজনের জন্য সেম। কিন্তু বেশি দূরত্বে কে ছুটবে? যে 45-এ ছুটবে। 45-এ যে ছুটবে তার জন্য সব থেকে বেশি। মানে ব্যাপারটা এবার কেমন দেখ, আমি এখানে এইখানেই দেখিয়ে দিই। যে 30 ডিগ্রিতে ছুটেছে তার প্রজেক্টাইলটা দেখতে হবে এরকম, আর যে 60-তে ছুটেছে তার প্রজেক্টাইলটা দেখতে হবে এরকম। বুঝতে পারছিস? যাবে এক জায়গাতে, রেঞ্জ দুজনেরই সেম, শুধু এর হাইটটা কম, ওর হাইটটা বেশি হলো। আর যে 45 ডিগ্রিতে ছুটবে এদের মাঝামাঝি, তারটা একটু বেশি হবে সব থেকে। এটা হলো 45 ডিগ্রির জন্য, এটা হলো 45 ডিগ্রির জন্য। বুঝতে পারলি কিনা বল? ধর আমি এরকম করলাম, একটা নিলাম হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি মানে মোটামুটি এতটা, এই অ্যাঙ্গেলটাকে 80 ডিগ্রি নাম দিলাম, ঠিক আছে। আর একটা করলাম হচ্ছে 10 ডিগ্রি, মানে একদমই এরকম। আর একটা হচ্ছে 10 ডিগ্রি, দেখতে পাচ্ছিস না? জুম করব, করা যাবে না, ওইরকম ভাবে বুঝ। একটা হচ্ছে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 10 ডিগ্রি। তো 80 ডিগ্রির জন্য গতিটা হবে এরকম,
মানে হাইট দেখো একটু বেশি হবে এটার, এই সমস্ত জায়গায় চলে আসবে। আর 10 ডিগ্রির জন্য হবে এরকম। এবার আমি কি করে বুঝলাম যে 80 আর 10-এর জন্য সেম সেম হবে? মনে রাখার একটা শর্ট ট্রিক, দুটোকে তুই যখন যোগ করবি, যদি 90 ডিগ্রি হয়ে যায়, ওখানে দেখ 30 আর 60 যোগ করলে 90 ডিগ্রি হলো, এখানে 80 আর 10 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সিমিলারলি আমি ধর ছুড়ে দিলাম একটা 30 আর 20 কই দেখালাম, তাহলে হবে না। ওর ক্ষেত্রে দুজনের রেঞ্জ সমান হবে না, আলাদা আলাদা রেঞ্জ হবে। তো রেঞ্জ সমান হবে তখনই যখন দুজনকে যোগ করতে গেলে 90 ডিগ্রি হবে। এই ধরনের অ্যাঙ্গেলকে আমরা পূরক কোণ বলে থাকি না? দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়, তাদেরকে কি বলি? পূরক কোণ। আর দুটো কোণকে যোগ করলে 180 হলে কি বলি? সম্পূরক কোণ। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ যদি হয় দুটো, তাদের জন্য রেঞ্জ হবে সেম। মাথায় ঢুকলো? এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে তোদেরকে বোঝালাম, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি নিয়ে। আমি তোকে জেনারেল মেথডে বলে দিচ্ছি, একটা থিটা আর একটা হচ্ছে 90 - থিটা, তবেই তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানতে পারছিস? তাহলে ওইটা একটু করে দেখাই। টুকবি দাঁড়া। ধর একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, থিটা অ্যাঙ্গেলের রেঞ্জ কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তো থিটার জায়গায় থিটাই বসিয়েছি, হয়ে গেল এটাই। আর একটা কি হবে? এটা থিটা। আর একটা হবে 90 - থিটা, ফর্মুলা ইউজ করে দিচ্ছি একবারে। ঠিক আছে? তো 90 - থিটার জন্য দেখ, ইউ স্কোয়ার সাইন 2 × 90 - থিটা, থিটার জায়গাতে তাই লিখবো, ডিভাইডেড বাই জি। ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি -2 থিটা ডিভাইডেড বাই জি। আর 180 মাইনাস সামথিং মানে সাইন 2 থিটাই হবে। দেখ তো সেম সেম চলে আসলো না? সেম সেম আসলো? বুঝতে পেরেছিস? অর্থাৎ দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে গেলে তাদের রেঞ্জ অলওয়েজ ইকুয়াল। ধর আমি একটাকে ছুড়লাম 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটাকে ছুড়লাম 75 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুজনের রেঞ্জের অনুপাত কি হবে বল? একটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছি, আর একটাকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছি, দুজনের রেঞ্জের অনুপাত কি হবে? এক হবে, তাই না? 15 ডিগ্রি আর 75 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, তো দুজনের রেঞ্জ সেম সেম। তো সেম সেম থাকলে কেটে গিয়ে কি থাকবে? 1 হয়ে যাবে। তোকে আর কোনো ডেটার প্রয়োজনই পড়বে না। বোঝা গেল? ডেটা দেখে ডিসাইড করা যাবে যে অনুপাত কি হবে। এতটুকু টুকানে আরো আছে। তাহলে একটু মন দিয়ে শোন। কি করছিলি এতক্ষণ ধরে? আচ্ছা এদিকে তাকা একবার, আমি টাইম বের করেছি না, টোটাল টাইম 2u sin θ/g। টোটাল টাইম মানে কি রে? এখান থেকে এখানে পৌঁছাতে মোট যে সময়টা, বা তুই এরকম ভাবে ভাবতে পারিস, ওপরে উঠে নিচে নামতে যে মোট সময়টা, বা এরকম ভাবতে পারিস এইভাবে সোজাসুজি যেতে মোট যে সময়টা। 3 রকম ভাবে ভাবা যাচ্ছে, তাই তো? এই টাইমটা কত লেগেছে টোটাল? 2u sin θ/g। এবার আমি কি বের করবো? দেখ, আমি শুধু উত্থান কাল বের করব। উত্থান কাল বলতে হাইট অফ টাইম অফ অ্যাসেন্ট, মানে কি এখান থেকে ওপরে উঠতে কত সময় লেগেছে, বুঝতে পারলি? আর একটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট, ওপর থেকে নিচে নামতে কত সময় লেগেছে। মনে হচ্ছে যে হাফ হাফ সময় লাগবে, হাফ হাফই লাগবে, হাফ হাফই লাগবে। কি হয় বিষয়টা শোন, এগুলো মিটালাম। প্রথমে আমি বের করব টাইম অফ অ্যাসেন্ট, আমি এটাকে টি এ বলে দিচ্ছি। টাইম অফ অ্যাসেন্ট মানে কি রে? উত্থান কাল, ওপরে ওঠার সময়, এইটা বের করতে চাই। তো ওপরে ওঠার জন্য তুই যে টাইমটা বের করবি, তার জন্য ইকুয়েশন অফ মোশনেরই হেল্প নেব। বিভিন্ন রকম ভাবে করা যায়, আমি একটা খুব সহজ মেথড নিচ্ছি তোকে। দেখ, খুব সহজ মেথডটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাকে কাজে লাগিয়ে করে নিতে পারবো। শোন, মন দিয়ে শুনবি। যখন আমি এটা ইউজ করছি, মানে এটা 1D, তো 1 ডাইমেনশনাল মোশন, তাহলে যে কোনো একটা ডাইরেকশনকে নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে। তুই ধরে নে ওপরের ডাইরেকশনটাকে নিয়ে করবি, নিচেরটা নিয়ে করা যাবে না? করা যাবে, লেন্দি হবে। আমি ধর ওপরটাকে নিচ্ছি, মানে অবজেক্টটা এখান থেকে এখানে যাচ্ছে, আমি সেটা না ভেবে আমি কি ভাবছি? অবজেক্টটা এখান থেকে এখানে উঠছে, একই তো কথা। এখান থেকে এখানে যাওয়া মানে কি? ওপরে উঠেছে। কতটা উপরে উঠেছে? এখান থেকে এতটা উপরে উঠেছে। ক্লিয়ার? কোন স্পিডে উপরে ছুড়ে দিয়েছিলাম ওকে? ইউ সাইন থিটা। তাহলে আমি এদিকটা নিয়ে আর ভাবছি না, ইউ সাইন থিটা নিয়ে উপরে ছুড়ে দিয়েছিলাম। বেগটা যত উপরে যাচ্ছিল কমছিল, কমতে কমতে এখানে এসে বেগটা কত হয়েছে রে? এখানে এসে বেগটা কত হয়ে গেছে? 0, তাই তো? তার মানে এখান থেকে উপরে উঠতে ওর যে ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ 0। তো এটা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি জায়গায় কি লিখবো? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত নিয়ে ছুড়েছিলাম? ইউ সাইন থিটা। এ মানে এখানে কি? রিটার্ডেশন, মন্দন কাজ করবে, যত উপরে যাবে মন্দন, তাহলে মাইনাস জি। আর টি মানে কি বলেছি? টাইম অফ অ্যাসেন্ট।
টি এ বলেছি, তাই তো? ওপরে ওঠার টাইমটা কোথায় একই সময় লাগলো? ওটাই বের করে দেখাচ্ছি তোকে আমি, দেখ। ওটাই তো বের করার জন্য এত কিছু করছি, যে উপরে উঠতে আর নিচে নামতে সময় কেন একই লাগছে। টি এ কি হবে দেখ, টি এ সমান সমান, টি এ সমান কি হচ্ছে, ইউ সাইন থিটা ওদিকে চলে গেল, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। খেয়াল করে দেখতো এই টি এটা টি এর অর্ধেক হচ্ছে না, এই যে এখানে টি আছে, 2u sin থিটা বাই জি ছিল, ওকে 2 দিয়ে ডিভাইড করলেই তো এটা। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? তার মানে এখান থেকে এখানে পৌঁছাতে সময় কত লেগেছে? অর্ধেক, ইউ sin থিটা বাই জি। আর এখান থেকে এইখানে পৌঁছাতে সময় কত লেগেছে? এটা 2u sin থিটা বাই জি। তাহলে তুই টাইম অফ ডিসেন্ট বের করতে পারবি না? টাইম অফ ডিসেন্ট টিডি হচ্ছে টোটাল টাইম মাইনাস টাইম অফ অ্যাসেন্ট। টোটাল টাইম থেকে উপরে ওঠার জন্য সময়টাকে বাদ দিয়ে দে, তাহলে নিচে নামার সময়টা পেয়ে গেলাম। তো মাইনাস কর, দেখ ওটাই জিনিসই আসবে, ইউ sin থিটা বাই জি আসবে। বুঝতে পারলি কিনা বল? ক্লিয়ার হলো? এটা তখনই ট্রু যখন এয়ারকে আমরা কনসিডার করছি না। এখনই যদি এই জায়গাটা এয়ার কনসিডার করতে শুরু করে দিই, তাহলে সেটা জেই মেন্সের কোয়েশ্চেন হয়ে যাবে। জেই মেন্সে এই ধরনের কোয়েশ্চেনই করে দিবে, মানে আবল তাবল কিছু কনসেপচুয়াল, যেটাকে তুই স্কিপ করে যাবি, সেটা দিয়ে ওদের কোয়েশ্চেন। মাথায় ঢুকলো? আপাতত বোর্ড হিসেবে এত দূরই ছাড়, যদি নিট বা জেইর প্রিপারেশন নিস, বা আমি যদি কখনো করে তখন ওগুলো বলে দেবো। ঠিক আছে? কোনটা এটা? এই দেখ টি এর ভ্যালু কত আছে, 2u sin থিটা বাই জি আছে। তো এই টি কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিস, তাহলে 2টা কেটে যাবে, থাকবে শুধু u sin থিটা বাই জি। তো ইউ সাইন থিটা বাই জি কে টি বাই 2 লেখা যায়। এটাই করেছি। লিখে দে, টাইমেরটাও লিখে নে। আচ্ছা শোন, টর্চার তো অনেক করা হলো তোদের উপর, আর একটুখানি টর্চার করা বাকি আছে, ওইটুকু করে নি, তাহলে প্রজেক্টাইল মোশনটা ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। মিটালাম। হ্যাঁ, প্রজেক্টাইল মোশনের কনসেপ্টটাই কমপ্লিট হয়ে যাবে। মিটালাম রে। আর একটা কনসেপ্ট আছে, মন দিয়ে শোন। এতক্ষণ পর্যন্ত আমরা রেঞ্জ বের করলাম, আর কি বের করলাম? টাইম অফ ফ্লাইট বের করলাম, তাই না? টোটাল মোট সময় বের করেছি। এবার বের করবো হাইট, ম্যাক্সিমাম হাইট, ক্যাপিটাল এইচ ফর ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম কতটা হাইটে যেতে পারে কিছু একটা অ্যাঙ্গেলে ছুড়লে। তুই একটু আগে দেখলি না যে 30 ডিগ্রির জন্য যা হচ্ছে, 60 ডিগ্রির জন্য হাইটটা ম্যাক্সিমাম হচ্ছে, একটু বেশি হচ্ছে, বলি না? তো ওটা আমরা ইকুয়েশনেই দেখে নিতে পারবো, বুঝে যাবো যে কার ক্ষেত্রে হাইট বেশি হবে বা কতটাই বা হবে, সেই জিনিসটা বের করবো। কি করে করা যায় দেখ। কেন হাসছিস কেন? ওরকম ভাবে হঠাৎ করে কেউ হাসতে গেলে মনে হয় যে আমি সার্কাস দেখাচ্ছি বা কিছু করছি বোধহয়। হ্যাঁ, রাস্তা দিয়ে ধর কোনো লোক যাচ্ছে, চোখে চোখ পড়লো ধর, আর তুই ধর একটু হেসে দিলি, দেখবি ওই নিজের ড্রেসের দিকে আগে দেখবে ঠিকঠাক আছি তো, হাসলোই কেন? তো ওরকম তোরা করছিস, বোঝাচ্ছে এক কিছু হাসছিস, আলাদাই একটা এক্সপ্রেশন। কি বলছিলাম? হাইট বের করব, এইটা বের করব। এই হাইটটা বের করার জন্য আমি একটা ফর্মুলার হেল্প নিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, এটাই প্রশ্ন, আমি ওটাই বলতে যাচ্ছিলাম এখনই। এতগুলো মানে ইকুয়েশন তো আছে তিনটা মাত্র, আমরা তিনটা ইউজ করছি, 4 নম্বরটাকে তো ইউজই করি না। nth সেকেন্ডে যেটা থাকে ওটা তো খুব কমই ইউজ। তো যাই হোক, তিনটে ইকুয়েশনকে আমরা ইউজ করছি। কখন কোনটাকে ইউজ করবো? 14-15টাকে ইউজ করে দেখবি, মানে যতবার হয় ততবার ইউজ করে করে দেখবি। না পরীক্ষা হলে না তো, তার জন্য তো তোকে আগে করানো হচ্ছে, একবারে পরীক্ষা নিচ্ছি তোর, আগে শেখাচ্ছি যে কোনটাকে কোনটাকে করতে হবে, অভ্যাস হয়ে যাবে, তারপরে পরীক্ষা দিবি। তো আমি কি করে বুঝতে পারলাম যে এটাকে ইউজ করতে হবে? কারণ এখানে হাইট আছে, হ্যাঁ, মানে ডিস্টেন্স আছে এখানে এস, ডিস্টেন্সের জায়গায় আমি হাইটটাকে বসাতে পারবো। আর ফাইনাল ভেলোসিটি ভি, ওপরে উঠে ভেলোসিটি তো জিরো হয়ে যায়, ওপরের দিকের ভেলোসিটিটা, সেটাকে কাজে লাগাতে হবে, সেই কারণে আমি করলাম। ওখানে হবে কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু টাইমের ভ্যালু বসাতে হবে আবার তোকে। আমি এখানে টাইম বসাবো না, ডাইরেক্ট করে নেবো। হুম। এবার বিষয়টা শোন, আমি চাইছি ম্যাক্সিমাম হাইট, মানে কি? এই জায়গাটায় উঠতে কত, মানে এই এই যে হাইটটা, এইটা জানতে চাইছি, এই ডিস্টেন্সটা জানতে চাইছি। কি করে বের করবো শোন। আমি 1D এখানে লিখেছি, তাই না? 1D ইকুয়েশন লিখেছি, তাহলে 1D ভাবতে হবে। আমি কি ভাববো? এই হাইটটা এখানেই আছে, মানে অবজেক্টটা ওপরে উঠেছে, বুঝতে পারলি? তারপরে আবার নিচে নেমে যাবে। ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে 1D। ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে 1D, একমাত্রিক গতি, একটা চ্যাপ্টারই পড়ে নিয়েছিস, এখন এসব জিজ্ঞাসা করছিস? আমি ভয় পেয়ে যাচ্ছি। এই হাইটটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তার মানে আমি কি ভাবছি? অবজেক্টটা ওদিকে যায়নি, অবজেক্টটা এরকম ভাবে উঠেছে আবার নেমেছে, বুঝতে পারলি তো? যেটা আগেও আমি তোদেরকে এক্সপ্লেন করলাম। যখন এখান থেকে এখানে উঠে যাবে, তার মানে হাইট এইচ উঠে গেল, এখান থেকে এখানে উঠে ভেলোসিটি কত হয় রে? তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল রে? কত নিয়ে ছুড়েছিলাম ওপরে? ইউ সাইন থিটা নিয়ে। বলিস না যে ইউ নিয়ে ছুড়েছিলাম, 1D করছি মানে একদিকেরটা ভাববো, তাহলে ইউ সাইন থিটা নিয়ে ছুড়ে দিয়েছিলাম, ঠিক আছে? ইউ এর জায়গাতে ইউ সাইন থিটা। আচ্ছা, ওপরে যখন যাবে মন্দন কাজ করবে, তাহলে -2g হবে,
আর এস এর জায়গাতে কি লিখে দেবো, এইচ, মানে কতটা হাইট করেছে সেটাই তো ডিস্টেন্স এখানে, সেটাই ডিসপ্লেসমেন্ট এখানে, হাইট। মনে রাখবি এই ফর্মুলাতে যে এসটা থাকে সেটা ডিসপ্লেসমেন্ট হয়, ডিস্টেন্স হয় না, কি হয়, ডিসপ্লেসমেন্ট। বা যতগুলো ফর্মুলা আমরা করেছি সব জায়গাতে এস মানেই ডিসপ্লেসমেন্ট ছিল। এবার যেহেতু 1D ছিল মানে একটা পার্টিকুলার ডাইরেকশনেই হতো, তো সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটাকে সেম করে দিতাম, তাই না? যাই হোক, গুলি মারে এগুলোকে, এদিকে তাকা। এইচ সমান কি হবে, ইউ স্কোয়ার, হ্যাঁ ভালো আনসার এটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, বুঝতে পারলি? তাহলে কতটা হাইটে উঠবে সেটাও ডিপেন্ড করছে ইউ এর উপর, তুই কত ইউ নিয়ে ছুটে দিচ্ছিস, কত বেশি বেগে ছুটছিস তার উপর ডিপেন্ড করছে। এটা ডিপেন্ড করছে থিটার উপর, কত অ্যাঙ্গেলে তুই ছুড়ে দিচ্ছিস। মাথায় ঢুকছে? খেয়াল করে দেখ, থিটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, খুব বেশি হলে তুই 0 ডিগ্রি মানে গড়িয়ে দিতে পারিস, বাড়াতে বাড়াতে খুব বেশি হলে একদম সোজাই ছুড়ে দিতে পারিস 90 ডিগ্রি। তো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই অ্যাঙ্গেলে ছুড়ে যদি দিস, তাহলে 0 থেকে 90 পর্যন্ত সাইনের ভ্যালু কিন্তু বাড়তে থাকে। সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2 একটু বেড়ে গেল, সাইন 60 ডিগ্রি √3/2 আর একটু বেড়ে গেল, সাইন 90 ডিগ্রি 1 ম্যাক্সিমাম হয়ে গেল। তার মানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত করতে গেলে হয় সাইনের মানটা ইনক্রিজ করছে। তার মানে তুই থিটার মান যত বাড়াবি এইচ এর মানটা কি হবে তত ইনক্রিজ করবে, বুঝতে পারলি? এই কারণে তুই যদি চাস যে আমি একটা বস্তুকে ম্যাক্সিমাম হাইটে ছুড়বো, আমার দরকার নেই রেঞ্জের, কে কত বেশি উঁচুতে ছুটতে পারে, তাহলে তুই বস্তুকে কি এইভাবে ছুড়বি না সোজা এরকম ভাবে ছুড়বি? তাই করি না আমরা? যত বেশি হাইটে ওঠাতে হয় আমরা কি করি, ওপরের দিকে ছুড়ি দিই, মানে কত অ্যাঙ্গেলে ছুড়ি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি। এখানে 90 ডিগ্রি বসা, ম্যাক্সিমাম ভ্যালু আসছে সাইন 90 ডিগ্রি 1, মিলছে রিয়েল লাইফের সাথে মিলছে। তো এই ম্যাথামেটিক্স আর রিয়েল লাইফকে মিলিয়ে মিলিয়ে ওটা হলো ফিজিক্স। যেমন ম্যাথামেটিক্সকে রিয়েল লাইফে ইউজ করবি সেটা হয়ে গেলো ফিজিক্স, ডিফারেন্সটা এটাই। হ্যাঁ, তো এইচ এটাও লিখে নিবি তোরা এবার, ম্যাক্সিমাম হাইটটা পেয়ে গেলাম। আচ্ছা দেখ, উল্লম্ব গতি যখন আমি পড়েছিলাম আগের চ্যাপ্টারে, একমাত্রিক গতি চ্যাপ্টারে, তখন আমি পড়েছিলাম যে একটা বস্তুকে যদি ইউ ভেলোসিটিতে ওপরের দিকে ছুড়ে দিই তাহলে ম্যাক্সিমাম যে হাইটটা যাবে সে হাইটের ফর্মুলা এরকম কিছু একটা তৈরি করেছিলাম, যে ইউ স্কোয়ার বাই 2g। ওই ফর্মুলার সাথেই এটার কিন্তু মিল আছে, ইউ স্কোয়ার বাই 2g আছে, এটা শুধু ইউ এর জায়গায় ইউ সাইন থিটা আছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা পড়ে নিয়েছি ওখানে, এখানে কম্পারিজন করে করে বলছি, বোঝা গেল টুক এটা? এই তাকা এদিকে, শোন, এতক্ষণ পর্যন্ত তিনটে জিনিস বের করেছি। একটা বের করেছিলাম টাইম অফ ফ্লাইট টি, 2u সাইন থিটা বাই জি, আমি লিখে দিচ্ছি কি কি বের করেছি। একটা বের করেছিলাম টাইম টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। তারপরে বের করলাম রেঞ্জ, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2g। তারপরে করলাম হাইট, হাইটের ক্ষেত্রে কি করলাম রে, হাইটের ক্ষেত্রে করলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা বের করলাম। এটা তোকে হুবহু মুখস্থ রাখতে হবে, বুঝতেই পারছিস গুলিয়ে যাওয়ার মতো জিনিস আছে, তাই না? কোথায় 2 থিটা হবে, কোথায় স্কোয়ার হবে, কোনটা নিচে 2 হবে, গুলিয়ে যাবে। তো বারবার প্র্যাকটিস করতে হবে। এখন একবার করে নিবি, অঙ্ক অঙ্ক করা হয়ে যাবে, যত বেশি অঙ্ক করবি তত ইউজ করতে হবে, মনে থেকে যাবে। তারপর আবার রিভিশন করবি, তখন আবার মনে থাকবে। ভুলে যাওয়াটা স্বাভাবিক, ভুলবি, আমি ভুলে যাই, কিছুদিন অঙ্ক না করলে আমি এই ফর্মুলা ভুলে যাই, আবার আমাকে দেখতে হয়। মানে আমি তো আর দেখি না, আমি ডিরাইভ করতে জানি বলে ডিরাইভ করে নিই ফটাফট, বাট তোদের ডিরাইভ করতে সময় লাগবে, সেই জন্য তোদের এটা মুখস্থ রাখাটা দরকার। ঠিক আছে, শুধু যে মুখস্থ করে নিবি তা না, ডেরিভেশনটাও দরকার পড়বে, কারণ কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিবে। যে কন্ডিশনে তুই করে এসেছিস সেই কন্ডিশনটাই চেঞ্জ, তখন তোকে কি করতে হবে, ইনিশিয়াল থেকে মানে প্রথম থেকে আবার ওই ক্যালকুলেশনটা করে বের করে নিয়ে আসতে হবে। সেই জন্য ডেরিভেশনটা দরকার। যা যা ডেরিভেশন আমি করালাম, ক্লাস দেখে আবার বাড়িতে ডেরিভেশনগুলোকে করে নিবি ভিডিও দেখে। এই তিনটে ফর্মুলা হয়ে গেল। এবার আমরা কি করবো শোন, এবার আমরা দেখব এই যে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে, এই প্রজেক্টাইল মোশনের যে এই গতিটা, আমাকে বলতে পারবি এই গতিটা অর্ধবৃত্তাকার লাগছে দেখতে, উপবৃত্তাকার লাগছে, অধিবৃত্তাকার লাগছে, নাকি বৃত্তাকার লাগছে? কোনো কিছুই লাগছে না, একটাও চিনিস না। বৃত্তটা তো চিনিস অ্যাটলিস্ট, একটু চেহারাগুলো দেখিয়ে দিই, না তো আবার চিনতেই পারছিস না। এই যে বৃত্ত এরকম হয় রে, রুটির মতো, এটা বৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত কেমন হয় বলতো, ডিমের মতো, ওভাল শেপের ডিম, উপবৃত্ত। পৃথিবীর গতি উপবৃত্তাকার গতি। ঠিক আছে, তারপর হয় অধিবৃত্ত, অধিবৃত্ত অনেকটা এরকম টাইপের হয়ে থাকে, এটাকে বলি আমরা অধিবৃত্ত। এরকমও হতে পারে, এটাকে বলি অধিবৃত্ত, এরকমও হতে পারে। মোট কথা একটা অ্যাক্সিসের মধ্যে এরকম ভাবে যাবে, এটা অধিবৃত্ত, অধিবৃত্ত বলে এটাকে। পরাবৃত্ত কেমন হয়, পরাবৃত্ত হয়ে থাকবে এরকম টাইপের। শুধু চেহারাগুলো দেখে রাখ, এগুলো ম্যাথামেটিক্সে আবার পড়বি তোরা, আমি পড়াবো না এগুলো, এগুলো ম্যাথামেটিক্সের পার্ট,
বৃত্ত বলে আলাদা চ্যাপ্টার, বৃত্ত তো 9-এও পড়ে এসেছিস তোরা, ওটা ডিটেলস পড়বি, উপবৃত্ত পড়বি, অধিবৃত্ত পড়বি, পরাবৃত্ত পড়বি, বিভিন্ন কিছু পড়বি। ঠিক আছে, তো এই হচ্ছে শেপ। এবার এগুলোর মধ্যে কোন শেপটা এটা তৈরি করছে চোখে দেখে বোঝা যাবে না, এটাকে করতে হবে ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। কারণ ম্যাথমেটিক্সে বেশ কিছু ইকুয়েশন আছে, যেই ইকুয়েশনগুলো দেখে আমরা ডিসাইড করতে পারি যে কোন আকার হয়। যেমন বৃত্তের ক্ষেত্রে ইকুয়েশন কি হয় জানিস? বৃত্তের ক্ষেত্রে ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যখন তুই এই চেহারা পাবি ওটা হবে বৃত্ত। যখন তুই পাবি ওয়াই ইকুয়াল টু এম এক্স তখন বলবি ওটা সরল রেখা। এটা তো করেছিস, এটা আমি করিয়েছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স সরল রেখা হয়। তো এরকম বেশ কিছু চেহারা আছে। উপবৃত্তের ক্ষেত্রে কি হয় বলতো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। এটা উপবৃত্তের সমীকরণ। তো এই সমীকরণ যদি চলে আসে ওখানে সলভ করতে করতে বুঝিয়ে যাবো উপবৃত্ত তৈরি হয়েছে। অধিবৃত্তের সমীকরণ বিভিন্ন রকম হয়, ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম চেহারা হয়, আরো বেশ কয়েকটা চেহারা হয়। তো এগুলো হচ্ছে সমীকরণ। তারপর পরাবৃত্তের একটা সমীকরণ হয় এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তোরা করেছিস আগে, মনে পড়ছে না বল? বয়েলের সূত্র পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্রে পিভি, পি ভার্সেস ভি গ্রাফ কেমন হয়? পরাবৃত্ত হয়, সমপরাবৃত্ত হয়। তো ওই যে এক্স ওয়াই কনস্ট্যান্ট ওটার মতো। তো এরকম কিছু চেহারা আছে। এবার তাহলে এটা কোন চেহারার মধ্যে পড়ছে? ছবি আঁকতে হবে। এটা অধিবৃত্ত, এটা উপবৃত্ত, এটা বৃত্ত, আর এটা পরাবৃত্ত। এগুলো অধিবৃত্ত সব, তিনটা অধিবৃত্ত। যাই হোক, হ্যাঁ অনেক কিছু হয়, এই যে এটাই হয়, দেখ না, একটা বস্তুকে যে উপরে ছুড়ে দিচ্ছি, এই বস্তুটা এইভাবে গিয়ে নিচে পড়ছে, এটা অধিবৃত্তাকার শেপ। বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্তাকার কোনোটার মধ্যে পড়ে না, অধিবৃত্তের মধ্যে পড়ে। এবার আমি কি করে বুঝতে পারবো যে এটা অধিবৃত্তের মধ্যেই পড়ে? তার জন্য, আরে এগুলো তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বোঝানোর জন্য, গতিটা এরকম, আমি এখান থেকে এরকম ভাবে লাইন টেনে দিয়েছি, বুঝতে এক্স আর ওয়াই বোঝানোর জন্য। যাই হোক, সমীকরণটার দিকে তাকা, কিভাবে করবো শোন। হুম, মোট কত দূর গেল সেটা তো রেঞ্জ। আর আচ্ছা, এই পথটা কতটা গেল? হ্যাঁ, এটা ইন্টিগ্রেশনের মেথড নিয়ে তোকে বের করতে হবে, যে ওই পথটা, যে পথটা গেল সেই পথের দৈর্ঘ্যটা কত। হ্যাঁ, সেটাও বের করা যাবে, তবে সেটা ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে বের করা যাবে, বুঝে গেল? শোন রে, আমি বের করতে চাইছি যে এর ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এগুলোর মধ্যে কোনটা হবে। সেটা বের করার জন্য আমি কি করব, এই অবজেক্টটাকে এখান থেকে ছুড়েছি, তো একটা জেনারেল পয়েন্ট নিব, এমন কোনো পয়েন্ট নেব না যেটা স্পেশাল কেস হিসেবে ব্যবহার করব। যেমন ধর এই পয়েন্ট একটা স্পেশাল কেস, ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্ট একটা স্পেশাল কেস। তো আমি ধরে নিলাম যে কোনো একটা বিন্দু কিছু সময় এখানে পৌঁছেছে, একটা আলাদা সময় লাগবে, ধরে নে টি সময় ওখানে পৌঁছেছে, বুঝতে পারলি? তা টি সময় যদি এখানে পৌঁছায়, একটু মন দিয়ে বুঝবি, টি সময় যদি ওখানে পৌঁছায়, তার মানে আমি ভাবতে পারি যে অবজেক্টটা এক্স অ্যাক্সিস বরাবর এত দূর এসছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা উঠেছে, তবেই তো এখানে পৌঁছেছে নাকি? হুম, স্থানাঙ্ক জ্যামিতিতে করেছি, এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছে, এদিকে এতটা গেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা, তবেই ও এখানে পৌঁছেছে। ওর স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। এক্স আর ওয়াইটাকে বের করবো। ধরুন এখান থেকে ওখানে যেতে সময় লেগেছে স্মল টি, সময় কত লেগেছে? স্মল টি। তাহলে এক্স ডিস্টেন্সটাকে যদি আমি এরকম লিখি, ইউ কস থিটা ইন্টু স্মল টি। এক্স মানে এই ডিস্টেন্সটা, কতটা দূরত্ব গেছে, কতটা দূরত্ব গেছে, বেগ ইন্টু টাইম। বেগ কত এদিকে? ইউ কস থিটা। টাইম কত বলেছি আমি? স্মল টি। তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি লেখা যাবে। ছেড়ে দে ওটাকে, ক্যাপিটাল টি বলেছিলাম টোটালটা রে ঘুঁচু, স্মল টি এখানে আসার জন্য ধরলাম। মাঝে মাঝে তুই গ্যাপ দিয়ে দিচ্ছিস, ওই জন্য বললাম ব্রেনের ডাক্তার দেখা, হঠাৎ করে ল্যাপস হয়ে যাচ্ছে, কানেকশন ছুটে যাচ্ছে। যাই হোক, এবার শোন, এক্স অ্যাক্সিসের গল্প শেষ, এবার ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে কি হবে, এখান থেকে এখানে উঠেছে, মানে অ্যাকচুয়ালি এসছে এখানে এতটা হাইট, তো আমি এখানেই ভাবি এখান থেকে এখানে গেছে, কতটা হাইট ওপরে উঠেছে, ওয়াই। তাহলে একটা সমীকরণ ইউজ করছি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। বললাম এক, লিখলাম এক, তাই না? আরে এই সমীকরণটা লিখেছি আমি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো একবারে ভ্যালু বসিয়ে দিয়েছি, এস মানে কতটা, ওয়াই, ওয়াই ডিস্টেন্স গেছে, কত ভেলোসিটি নিয়ে চলেছিস, ইউ সাইন থিটা, সেই জন্য ইউ এর জায়গাতে লিখেছি ইউ সাইন থিটা, টাইমটা তো টি ধরেছিলাম। আর ওপরের দিকে যাচ্ছে মানে মন্দন কাজ করছে, তো মন্দনের জন্য মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে এত দূর পর্যন্ত? হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে কেন লিখলাম না, ওরকম ভাবে কেন করলাম না, এক্স এর ক্ষেত্রে ত্বরণ মন্দন ছিল না, ও সমান কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছিল। ঠিক আছে, ওপর নিচে মন্দন ত্বরণ মন্দন কাজ করছে বলে ইকুয়েশন মোশনের ওই ফর্মুলাটা। আর এদিকে তো ত্বরণও নেই মন্দন নেই, কনস্ট্যান্ট বেগে চলছে। তুই 5 মিটার/সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিস, 2 সেকেন্ড পরে কতটা যাবি, 5 দুগুণা 10 যাবি, সেরকম জিনিস। এখান থেকে টি বের কর,
এক্স বাই ইউ কস থিটা বেরোবে, কি লিখলাম, এক্স বাই ইউ কস থিটা, এখান থেকে এটা বেরোবে কিনা, টিটা যদি করি তাহলে ইউ কস থিটাকে ডিভাইড করবো এক্স বাই ইউ কস থিটা, ঠিক আছে। ওই টিটাকে তুলে এখানে বসে দে, এগুলোতে টি দেখতে পাচ্ছিস, সুন্দর সুন্দর টি আছে, ওগুলোতে বসা। ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা তো ছিলই, টি এর পরিবর্তে এক্স বাই ইউ কস থিটা হাফ জি, টি স্কোয়ারের পরিবর্তে কি লিখবো, এক্স স্কোয়ার, হেল্প করে একটু, পারছি না আমি, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এত কিছু করে দিলাম বলে এটা পারছি না। ওয়াই ইকুয়াল টু কি হবে রে, এখানে এক্স থাকবে, ইউ ইউ চলে গেল, তার মানে এক্স ট্যান থিটা হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, এটা কেমন লাগছে দেখতে দেখ, এটা হচ্ছে জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ারটাকে তো ভুলেই গেছিলাম। দেখ তো এটা হচ্ছে, খেয়াল করবি, আমি সমীকরণটাকে এরকম ভাবে লিখবো, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, চেহারাটা এরকম হচ্ছে কি, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, চেহারাটা হচ্ছে তো, এই যে এক্স এর সাথে কিছু গুণ আছে এ ধরে নিলাম, এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ আছে বি ধরে নিলাম, ঠিক আছে। এই চেহারা যখন পাবি তখন সেই চেহারাটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আমি তো বললাম অধিবৃত্তের সমীকরণ এটা হয়, হ্যাঁ এটাও হয়, এটাও হয়, তার সাথে বললাম যে আরো অনেকগুলো চেহারা আছে, তো সেই চেহারার মধ্যে এটা একটা, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এখন আমাকে এগুলো শিখাতে বলিস না, না তো বুঝিয়ে যাবি যে আমি ম্যাথ পারি তখন, তখন ওটা তো অপমান ফিল করা হয়ে যাবে, ওই জন্য থাক, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। যখনই আমি এই চেহারা বুঝে গেলাম মানে এটা অধিবৃত্ত আছে, এবার তুই এটাকে কেমন আঁকছিস না আঁকছিস তোর ব্যাপার, তুই জানিস যে অধিবৃত্তাকার সমীকরণ, ক্লিয়ার হলো। এই সমীকরণটা কাজে লাগে, ভাবিস না যে আমি শুধুমাত্র তোকে দেখালাম যে অধিবৃত্তের সমীকরণ হয় বলে, তোকে এরকম একটা প্রবলেম দিয়ে দিবে, শোন, পুরো মাইনাসটা সহ বি ধরেছি, হলো, ইংরেজিতে বলতে হতো। আচ্ছা ধর তোকে একটা এরকম সমীকরণ দিয়ে দিল, y ইকুয়াল টু টু এক্স না, y ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার, এরকম একটা সমীকরণ দিল, মন দিয়ে শুনবি, দিয়ে তোকে জিজ্ঞাসা করলো অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, ওই ইংলিশে বলে দিলাম, প্রক্ষেপ কোণ কত, কি বললাম, প্রক্ষেপ কোণ। দেখছি অপমান করার লেভেলটা দেখছিস একবার, এগুলো সময়ের সাথে সাথে হয়। কি বের করতে বললাম রে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে প্রক্ষেপ কোণ জানতে চাইলাম, প্রক্ষেপ কোণ কাকে বলে, থিটাকে বলে, কত বেগে আমি কত কোণে ছুড়ে দিয়েছি। তো এই কোণটা আমি এই ইকুয়েশন থেকে কি করে জানতে পারবো, এই ইকুয়েশনটাকে তুই কম্পেয়ার কর এটার সাথে, প্রজেক্টাইল মোশন মানে এই সংকেত মেনে চলবে, এই ইকুয়েশন মেনে চলবে, সংকেত আবার কি, তো এক্স এর সাথে কে গুণ ছিল রে, এখানে এক্স এর সাথে কে গুণ আছে, ওয়ান গুণ আছে, তার মানে ট্যান থিটার ভ্যালু কত আছে, ওয়ান আছে, তাহলে থিটার ভ্যালু কত হবে, হয়ে গেল দেখ অঙ্ক, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ক্লিয়ার হলো। তো এইভাবে কাজে লাগবে। আর একবার বলে দিই, ধরে নে একটা সমীকরণ দিল, এটাকে ছেড়ে দে, এটা বেশি কঠিন হয়ে গেছে, y ইকুয়াল টু ধর এরকম দিল, ধর এরকম দিলাম y ইকুয়াল টু √3x প্লাস কিছু একটা উল্টাপাল্টা বসিয়ে দিলাম, ভুলভালই হবে যদিও, 4x স্কোয়ার, কিছু একটা এরকম বেরালো, দিয়ে আমি তোকে জিজ্ঞাসা করলাম যে প্রজেক্টাইল মোশন বা যে প্রাসের গতির সমীকরণ এটা, সেই প্রাসের গতির প্রক্ষেপ কোণটা কত, মানে কত কোণে ছোড়া হয়েছিল, থিটা বের করতে হবে। তো তুই কি করবি, তুই বলবি এই সমীকরণটা তো এই সমীকরণের মতো, এর মতোই হওয়া উচিত, এক্স এর জায়গায় এক্স আছে, ট্যান থিটার জায়গায় কাকে দেখতে পাচ্ছিস, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবি, ট্যান থিটা ইকুয়াল টু লিখবি √3, আর থিটা ইকুয়াল টু কত বলবি, হয়ে গেল 60 ডিগ্রি প্রক্ষেপ কোণ, বুঝতে পারলি। এবার দেখ আরো আরো একটা জিনিস কাজে লাগাতে পারিস, তোকে যদি এখান থেকে বলে যে বেগটা কত ছিল, প্রক্ষেপ বেগ ইউ, সেটাও বের করতে পারবি, কত বেগে ছুড়ে দিয়েছিল, কি করে বের করা যাবে, এই সমীকরণটাকে কম্পেয়ার কর, এক্স স্কোয়ার, চারের জায়গায় কে আছে রে, তাহলে ওটাকে বসা, জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা তাহলে মুখস্থ করে দিতে হবে তাই তো, আর এখানে কি হবে 4, আচ্ছা ইউ তো তুই বের, থিটা তো তুই বের করে নিয়েছিস, তাহলে এখানে থিটা বসা, জি মানে তো জানিস 9.8 অথবা 10, 10ই বসিয়ে দিলি, তাহলে এখান থেকে ইউ বেরাবে না, ক্যালকুলেশন করতে হবে বেরাবে কিনা, ব্যাস হয়ে গেল। এরকম ভাবে আমরা ইউ বের করবো। তো এই ইকুয়েশনটা দিয়েও কিন্তু পরীক্ষাতে দেয়, এবং আমার মতে তোদের পরীক্ষাতে দিবেই এটা, এই ইকুয়েশনটাকে ইউজ করে যে প্রবলেম তোদের পরীক্ষাতে দেবেই, যে স্কুলে হোক না কেন দেবেই, দেখবি প্রজেক্টাইল মোশনের এটা, লিখ ফটাফট লিখ এগুলো, চলে যাবি একসাথে।
এই শোন, আমি তোদের একটা কাজ দিচ্ছি, করে দেখা। পাশের দিকে কর। জি এর মান 10 বসাতে পারিস, 9.8 বসাতে পারিস। যদি 10 বসিয়ে ক্যালকুলেশন সুবিধা হয়ে যায় 10 বসিয়ে দিবি, 9.8 বসিয়ে সুবিধা হলে 9.8 বসিয়ে দিবি, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড। আচ্ছা, একটা প্রশ্ন দিচ্ছি, সবাই কর তো দেখি, মন দিয়ে শোন। একটা প্রশ্ন দিচ্ছি আমি নিজের মন থেকে। দুটো বস্তু আছে, কথা বলিস না। দুটো বস্তু, একটাকে 45 ডিগ্রি প্লাস থিটা এবং আরেকটাকে 45 ডিগ্রি মাইনাস থিটা, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল। হ্যাঁ, থিটার মান যে কোনো কিছু হতে পারে। একটা 45 ডিগ্রি প্লাস থিটা আর একটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা। দুটো প্রক্ষেপ কোণে ছোড়া হলো, প্রক্ষেপ কোণে ছোড়া হলো। তাদের সীমার অনুপাত কি হবে? তাদের রেঞ্জের অনুপাত কি হবে? কোনো অপশন দিলাম না, বল। কেন? কেন রে? সবাই মানতে পারলি? কিভাবে হলো? কোনো কিছু করার দরকার নেই। তুই যে ভাবছিস আমি ফর্মুলাতে বসাবো রেঞ্জের, রেঞ্জের ফর্মুলা কি ছিল? রেঞ্জ আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাই তো? এটা ছিল ফর্মুলা। তো এই ফর্মুলায় বসিয়ে তুই যদি বের করতে যাস, বেরাবে অবশ্যই, কিন্তু অত খাটনি করার প্রয়োজন পড়বেই না। তুই আগেই চেক করে নিবি ওরা কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পুরক্ষণ নাকি। যদি পুরক্ষণ হয় তাহলে তো বের করার দরকারই নেই, রেঞ্জ দুজনেরই সেম সেম হবে। তো দুটোকে তুই যোগ কর, মাইনাস থিটা প্লাস থিটা তো কেটেই যাবে যোগ করলে। 45 প্লাস 45 কত হয়ে গেল? 90। তো 90 ডিগ্রি মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে আর চেক করার দরকারই নেই। দুজনের রেঞ্জ সমান, আর রেঞ্জ যদি সমান হয় তাহলে R1 রেশিও R2 কত হয়ে যাবে? 1:1। মজাদার অঙ্ক কিনা বল? এই অঙ্কটাই যদি তুই না বুঝিস তাহলে কতক্ষণ ধরে করবি বাড়িতে বসে বসে? এই ছোটখাটো ট্রিকগুলোই তোদের দরকার। হ্যাঁ, করে নে, তাড়াতাড়ি কর। তোরা দেখবি নোটে পেজ নাম্বার 21, এখানে দেখবি গাণিতিক উদাহরণ দেওয়া আছে প্রাসের গতি। বের করতে সবাই, 21 নাম্বার পেজ, প্রাসের গতি দেখ। ওপরে প্রাসের গতির গাণিতিক উদাহরণ দেওয়া আছে তোদের প্র্যাকটিসের জন্য, আর তার নিচে প্রাসের গতিরই প্রবলেম দেওয়া আছে পিওয়াই কিউ, বিভিন্ন এক্সামের। যেমন দেখ, নিটে আসা প্রশ্ন আছে, একটা দুটো করে আমি দিয়ে রেখেছি, সব দিইনি। যেই মেনে কোশ্চেন এসছে ওগুলোও করতে পারবি, যা যা শিখলি। প্রজেক্টাইল মোশনের নতুন এমন কিছু আর এক্সট্রা শেখার মতো জিনিস নেই। আছে, সিলেবাস আছে আলাদা, মানে প্রজেক্টাইলের মধ্যে হরাইজন্টাল প্রজেক্টাইল আছে, যেটা বলিনি তোদের আমি, অঙ্কের মাধ্যমে শিখিয়ে দিব। অবলিক প্রজেক্টাইল আছে, কোনো নত দলে প্রজেক্টাইল করা। তো এই সমস্ত জিনিসগুলো এগুলো আলাদা সিলেবাস। কিন্তু যেই মেনে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাও তোরা করে নিতে পারবি এইটুকু করে, যা যা আমি করালাম, যদি এইটুকু ভালো মতো বুঝে যেতে পারিস। এখানে আমি যেই মেনে প্রবলেমগুলো দিয়ে রেখেছি, বাড়িতে করবি, দেখবি হয়ে যাচ্ছে। আর যেগুলো হবে না সেগুলো আমার কাছে আসবি, একবার অপমান করে তারপর করে দেবো। না না, বাড়িতে চেষ্টা করতে হবে। ঠিক আছে, প্রজেক্টাইল মোশন, হ্যাঁ, দুটো দুটো পার্টি কম্পোনেন্ট, এক্স অ্যাক্সিসে কোন উপাংশ আর ওয়াই অ্যাক্সিসে কোন উপাংশ। এরপরে তোদের ভেক্টর থেকে আর একটা পার্ট বাকি থাকবে, সেটা হচ্ছে আপেক্ষিক গতি, রিলেটিভ মোশন। এটা কমপ্লিট করে দিলে তোদের ভেক্টর কমপ্লিট হয়ে যাবে, নতুন চ্যাপ্টারে আবার চলে যাব। আজকে ছুটি, বল। এক্স অ্যাক্সিসের উপাংশ এটা, ইউ কস থিটা বেগের উপাংশ, আর এটা ওয়াই অ্যাক্সিসে বেগের উপাংশ। কার উপাংশ চেয়েছে? অনুভূমিক তলে তো কিসের উপাংশ? কত নম্বর বলছিস? 3 নম্বর। বেগের অনুভূমিক উপাংশ, তার মানে ইউ কস থিটা। হ্যাঁ,